দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে বললেন আজহারী। আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা, চিন্ময়ের উগ্র অনুসারীদের থামাতে সরকারের প্রতি আহ্বান আহমদুল্লাহর। জানাবো ন্যায্য মূল্যের দোকানে স্বস্তি স্বল্প আয়ের মানুষের। এবং সর্বশেষ জানাবো উপরাষ্ট্রপতির পদ ফেরাতে চায় বিএনপি, আগে কারা ছিলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে বললেন আজহারী। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই হত্যাকাণ্ডের পর দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা করছেন কেউ কেউ। আর তাই প্রতিকূল এই সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন, কোনো উস্কানিতে পা দেয়া যাবে না, বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ। সেই পোস্টের কমেন্টে আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এই ইসলামী বক্তা। দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, সোমবার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তার একদল অনুসারী রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে। জানা যায়, গত 31শে অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা, চিন্ময়ের উগ্র অনুসারীদের থামাতে সরকারের প্রতি আহ্বান আহমদুল্লাহর। চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় প্রাণ হারিয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইনজীবী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশুত কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না। এই প্রতিকূল সময়ে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আহমদুল্লাহ যোগ করেন, সেই সাথে সর্বস্তরের মুসলিমদের বলবো, সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা দেওয়া সমীচীন হবে না। ন্যায্য মূল্যের দোকানে স্বস্তি স্বল্প আয়ের মানুষের। নওগাঁয় জেলা প্রশাসনের চালু করা ন্যায্য মূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষের স্বস্তি মিলেছে। আগামীতে দোকানে আরও নিত্য প্রয়োজনীয় পণ্য যুক্ত করে এমন উদ্যোগের দীর্ঘ পথ চলা দেখতে চান ভোক্তারা। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারে ন্যায্য মূল্যের এই দোকান চালু করা হয়েছে। এতে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের খেটে খাওয়া ও মধ্যম আয়ের মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। গত শনিবার প্রধান অতিথি হিসেবে দোকানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার SM রবিন শীষ, অন্যান্য কর্মকর্তা, ছাত্র সমাজের প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দোকানটি উদ্বোধনের পর থেকেই কম দামে পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা। বাজার মূল্য থেকে কিছুটা কম দামে পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান ভোক্তারা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা SM রবিন শীষ বলেন, স্বল্প আয়ের মানুষদের কথা চিন্তা করে জেলা প্রশাসক স্যারের সার্বিক নির্দেশনায় ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়েছে। মাঠে উৎপাদিত কৃষকদের ফসল, বিশেষ করে কাঁচা সবজি হাত বদল হলেই দাম বেড়ে যায়, যার কারণে কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনিভাবে সাধারণ ভোক্তাদের দ্বিগুণ মূল্য দিয়ে খোলা বাজার থেকে সেই পণ্যগুলো কিনতে হচ্ছে। ফলে উভয় পক্ষই প্রতারণার শিকার হচ্ছেন আর তৃতীয় পক্ষ লাভবান হচ্ছেন। আর বাজারে এসে প্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে প্রায় সব শ্রেণীর ভোক্তাদের। এমন সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যেই সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ন্যায্য মূল্যের এই দোকানে বিক্রি করা হচ্ছে। আর তিনি আরও বলেন, ভোক্তারা খোলা বাজারের চেয়ে ন্যায্য মূল্যের দোকানে 5 থেকে 10 টাকা কম দামে পণ্য পাচ্ছেন। দোকানে আপাতত 3টি পণ্য, আলু 65 টাকা ও পেঁয়াজ 105 টাকা কেজি এবং ডিম 45 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এই দোকান থেকে একজন ক্রেতা 2 হালি ডিম এবং 2 কেজি করে আলু ও পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই দোকান চালু থাকবে।
তবে ভোক্তাদের চাহিদার উপর নির্ভর করে আগামীতে আরও নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো দোকানে যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। ন্যায্য মূল্যের দোকানে পণ্য কিনতে আসা শহরের বাঙ্গাবাড়ি এলাকার বাসিন্দা ময়জউদ্দিন বলেন, প্রতিদিনই বাজারে নোটিশ ছাড়াই কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে না। এতে করে আমরা স্বল্প আয়ের মানুষরা জীবনযাপন করতে হিমশিম খাচ্ছি। বাজারের তালিকা আরও ছোট করা যাচ্ছে না। এমন ঊর্ধ্বগতির বাজারে ন্যায্য মূল্যের দোকান আমাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। তবে শুধুমাত্র আলু, পেঁয়াজ আর ডিমই নয়, অতি দ্রুত আমরা তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্য কম দামে এই দোকান থেকে পেতে চাই। আমাদের এমন দাবি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের সুদৃষ্টি কামনা করছি। উপরাষ্ট্রপতির পদ ফেরাতে চায় বিএনপি, আগে কারা ছিলেন? অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিটির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছে বিএনপি। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখা সহ সংস্কার কমিশনের কাছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে তারা। বিদ্যমান সংবিধান ও শাসন কাঠামো অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। নেই কোনো উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট পদ। তবে একসময় বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার বিধান এবং উপরাষ্ট্রপতির পদ দুটিই বিদ্যমান ছিল। ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার পরে সেই পদ্ধতি বাতিল হয়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় উপরাষ্ট্রপতি হলে দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। রাষ্ট্রপতির পদত্যাগ, অপসারণ বা মৃত্যুর ঘটনায় উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন দেশে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির ক্ষমতা এবং ভূমিকা তাদের শাসন ব্যবস্থা, সংবিধান এবং রাজনৈতিক কাঠামোর উপর নির্ভর করে। স্বাধীন বাংলাদেশে উপরাষ্ট্রপতি পদে কারা ছিলেন? বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, যিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এই পদে দায়িত্ব পালনকারী সর্বশেষ ব্যক্তি ছিলেন। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সৈয়দ নজরুল ইসলাম আবার উপরাষ্ট্রপতির পদে নিযুক্ত হন। তবে সেই দায়িত্ব দীর্ঘস্থায়ী হয়নি। ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যার পরপরই বিদ্রোহী সেনা কর্মকর্তারা মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতির পদে বসান। তখন মোস্তাক আহমেদের সঙ্গে ৩ মাসের জন্য উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদুল্লাহ, যিনি ছিলেন ১৯৭১ সালের অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামের রাজনৈতিক উপদেষ্টা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তখন উপরাষ্ট্রপতির পদে নিযুক্ত হন বিচারপতি আব্দুস সাত্তার। ১৯৭৮ সালে নির্বাচনের মাধ্যমে ফের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত টানা ৪ বছর বাংলাদেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হওয়ার পর উপরাষ্ট্রপতি হন ডক্টর মির্জা নুরুল হুদা। ১৯৮২ সালের ২৩শে মার্চ পর্যন্ত এই পদে ছিলেন হুদা। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রথমে সামরিক শাসক ও পরে রাষ্ট্রপতি হয়ে ক্ষমতায় ছিলেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। তার অধীনে ১৯৮৬ সালের ৩০শে নভেম্বর থেকে ১৯৮৯ সালের ১২ই আগস্ট পর্যন্ত উপরাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন বিচারপতি এ.কে.এম. নুরুল ইসলাম। পরবর্তীতে বিচারপতি নুরুল ইসলামের স্থলাভিষিক্ত হন ব্যারিস্টার মওদুদ আহমেদ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন মওদুদ। ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। ৬ ডিসেম্বর উপরাষ্ট্রপতির পদ ছাড়েন ব্যারিস্টার মওদুদ। এরপর ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে বিচারপতি শাহাবুদ্দিনের আহমেদকে উপরাষ্ট্রপতির পদে নিয়োগ দেন এরশাদ। পরে এরশাদের পদত্যাগের পর বিচারপতি শাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের শেষ উপরাষ্ট্রপতি। এরপর এই পদে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।